আজকে যে বিষয়টা শুরু করছি সেটা হচ্ছে হ্যাজার্ড ভার্সেস ডিজাস্টার। এবারে হ্যাজার্ড ভার্সেস ডিজাস্টার বলতে কি যে দুটো জিনিসের মধ্যে তুলনামূলক আলোচনা বা হ্যাজার্ড কাকে বলছে এবং ডিজাস্টারটা কাকে বলছে, এই দুটো জিনিস জানতে হবে। তো এটা সিক্সথ সেমিস্টারের একটা ডিজাস্টার ম্যানেজমেন্টের পার্ট, যেটা CC14 রয়েছে অ্যাকর্ডিং টু দা বিদ্যাসাগর ইউনিভার্সিটি সিলেবাসে। এই যে বিষয়বস্তুটা, এই হ্যাজার্ড ডিজাস্টারটা কিন্তু এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়বস্তু। দুর্ঘটনা এবং বিপর্যয়, দুর্যোগ এবং বিপর্যয়, দুর্যোগ এবং বিপর্যয়, এই দুটো জিনিস কিন্তু এখন সমস্ত ক্ষেত্রে ওতপ্রোতভাবে জড়িত। তাই যেকোনো জিওগ্রাফির যেকোনো স্ট্রিমের বা যেকোনো সেমিস্টারের ক্ষেত্রে সবারই ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট থাকা একটা কিন্তু খুব এসেনশিয়াল বিষয়বস্তু। সমস্ত ক্ষেত্রে এটা কিন্তু দরকার যে ডিজাস্টার বা হ্যাজার্ড কি, এবং তার সাথে সাথে এখানে কিছু টার্ম রয়েছে যেমন ভালনারেবিলিটি, এই জিনিসগুলো কি সেগুলো সম্পর্কে আমাদের একটা ক্লিয়ার নলেজ থাকা দরকার। তো আমি সেই বিষয়বস্তুগুলোতেই আসছি যে কিভাবে কাকে হ্যাজার্ড বলছে বা কাকে ডিজাস্টার বলছে। এবারে আসা যাক যে আমি আগে কনসেপচুয়ালি জেনে নিই যে হ্যাজার্ডটা কি বা ডিজাস্টার কি। প্রথমে যেটা হচ্ছে যে হ্যাজার্ড, যে এখানে দেখতে পাচ্ছি যে এখানে দেখা যাচ্ছে যে এই হ্যাজার্ড হচ্ছে কি যে একটা পাহাড়, তার উপর থেকে একটা শিলা পড়ে আসছে, শিলা সেখান থেকে পতিত হচ্ছে। তাহলে এই যে শিলাটা যে পড়ছে, এটা একটা দুর্যোগ, এই বিষয়বস্তুটাই একটা দুর্যোগ। তাহলে এইখানে এই যে দেখতে পাচ্ছি যে শিলাটা এখান থেকে পড়ছে, এটা একটা দুর্যোগ। কিন্তু ওইখানে দেখা দেখা যাচ্ছে যে তিনজন মানুষ কিন্তু তার ব্যাকে দাঁড়িয়ে আছে, মানে তারা দেখছে না, তারা সেই পাহাড়ের তলদেশেই আসছে যেখানে ধসের সম্ভাবনা আছে। তাহলে আমি ধসযুক্ত পাহাড়ের কাছে এসে দাঁড়িয়ে থাকছি যেখানে ধস হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটাকেই বলা হচ্ছে ভার্নাবিলিটি। মানে আমি সেই বিষয় সম্পর্কে সচেতন নয়, সেই বিষয়টা সম্পর্কে সচেতন নয়, তাহলে এটাই হচ্ছে ভার্নাবিলিটি। এবারে নেক্সট বিষয়বস্তু কি, ডিজাস্টার। তাহলে ডিজাস্টার কখন হচ্ছে, যে ক্ষেত্রে আমি দেখলাম সেই পাথরটা কিন্তু পড়লো, যেটা একটা পড়ার সম্ভাবনা ছিল, সেই পাথরটা পড়লো এবং সেক্ষেত্রে মানুষগুলো মারা গেল। তাহলে দ্যাট ইজ কল্ড ডিজাস্টার, বিপর্যয়। তাহলে হ্যাজার্ড যেটা হচ্ছিল, ওই পাথরটা ওই জায়গাতে ছিল, সেটা একটা পড়ার সম্ভাবনা ছিল, সেটা হচ্ছে হ্যাজার্ড। কিন্তু ডিজাস্টার কখন হয়ে গেল, যখন ওইটা সত্যিকার পড়ে গেল, এখানে আমাদের পাথরটা কিন্তু ছিল, তখন কিন্তু সেটা আমরা ডিজাস্টার হচ্ছে না, তখন সেটা হ্যাজার্ড হিসাবেই ছিল। কিন্তু যখন পড়ে যে এই মানুষগুলোকে, সমগ্র মানুষগুলোকে চেপে দিল, দ্যাট ইজ কল্ড ডিজাস্টার। তাহলে এক্ষেত্রে ভার্নাবিলিটি কি, যে আমি ওই জায়গাতে এসেছি, আমি ওই জায়গাতে দেখতে এসেছি, তাই আমাদের ক্ষেত্রে এখানে রেড সিগন্যালটা হলো, না হলে আমাদের এই বিষয়বস্তুটা হতো না। তাহলে দ্যাট ইজ কল্ড ডিজাস্টার। নেক্সট এটা প্রিভেনশন। প্রিভেনশন মানে কি, যে আমি যদি সচেতন হই, তাহলে এক্ষেত্রে আমি কি, আমাদের যারা দেখতে আসছে তারা ওইটার প্রতি সচেতন হয়ে রয়েছে, ওটা দেখছে যে এটা পড়ার সম্ভাবনা রয়েছে, তাহলে আমি আগে থেকে প্রস্তুত হয়ে রয়েছি, দ্যাট ইজ কল্ড দ্য প্রিভেনশন। নেক্সট মিটিগেশন। তাহলে আমি ওই হ্যাজার্ড ডিজাস্টার যেটা হচ্ছে, ডিজাস্টার থেকে আমি কিভাবে নিজেকে প্রোটেক্ট করতে পারি, তাই এখানে আমি দেখতে পাচ্ছি যে একটা তাঁবুর মতো করে আমি আটকে রেখেছি নিজেকে। তাহলে এই যে তাঁবুর মতো করে আমি ওখানে আটকে দিয়েছি নিজেকে, তাহলে সেক্ষেত্রে কি, যে ওই যে পাথরটা এলেও আমি সেক্ষেত্রে প্রোটেক্ট করতে পারছি। তাহলে এটা হচ্ছে আমাদের মিটিগেশন। তাহলে কোনো একটা জায়গায় বন্যা হচ্ছে বা সেখানে বাড়ির ঝড় ঘূর্ণিঝড়ের প্রবণতা বেশি, তাহলে সেখানে যদি আমি সামান্য তালপাতা বা বিভিন্ন ঘাসের বাড়ি করি, তাহলে ভেঙে যাওয়ার চান্সটা অনেক বেশি। কিন্তু আমি সেখানে যদি পাকার বাড়ি করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার প্রোটেকশনের বা প্রিভেনশন ক্ষমতাটা কিন্তু অনেকটাই বেশি হবে। তাহলে এটাকে হচ্ছে মিটিগেশন। এবং নেক্সট আরেকটা হচ্ছে প্রিপেয়ারনেস। তাহলে প্রিপেয়ারনেস কি, যে এটা আমি পড়ছে যখনই আমি দেখতে পেলাম, সঙ্গে সঙ্গে ওখান থেকে আমি সরে যাওয়ার চেষ্টা করছি, দ্যাট ইজ কল্ড দ্য প্রিপেয়ারনেস। তাহলে এখন দেখা যায় যে বিভিন্ন ঘূর্ণিঝড় বা দেখা যায় যে বিদ্যুৎ চমকানো বা যখন ধরেন ভূমিকম্প যখন হয়, তখন বলা হয় যে ওর নিচে যাতে খাট বা এর নিচে যদি থাকি আমাদের অনেকটা প্রোটেক্ট করতে পারবো। তাহলে এই যে প্রিপেয়ারনেস বা বাড়ি তৈরির ক্ষেত্রে বলা হচ্ছে যে এখন যে এই ধরনের রড বা এই কনস্ট্রাকশন করলে আমি ভূমিকম্প থেকে প্রতিরোধ করতে পারবো। তাহলে দ্যাট ইজ কল্ড দ্য প্রিপেয়ারনেস। আমি আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখছি যে এই দুর্যোগ বা বিপর্যয় এলে আমি এইভাবে আমি প্রোটেক্ট করতে পারবো। এবারে যে বিষয়বস্তুটা, এবারে আমরা পুরোপুরি সরাসরি আসছি যে হ্যাজার্ড।
কনসেপ্ট অফ হ্যাজার্ড। তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা মানুষ তারা পড়ে যাচ্ছে। কেন? যদি এই বাধাটা না থাকতো, এই বাধাটা যদি না থাকতো তাহলে কিন্তু সে পড়তো না। সে নরমালি যেত। তাহলে এইটাই কিন্তু হ্যাজার্ড, যেটাকে ধাক্কা লাগার ফলে সে পড়ে যাচ্ছে। এবারে ডিজাস্টার কখন হবে? যদি ওই মানুষটা পড়ে যাওয়ার পরে তার সেখানে প্রাণহানি হয় বা অত্যন্ত ক্ষয়ক্ষতি হয়, তখন সেটা কিন্তু ডিজাস্টারে ট্রান্সফার হবে। আমি আস্তে, আস্তে আসছি যে কখন একটা হ্যাজার্ড ডিজাস্টারে পরিবর্তন হবে এবং কি, কি প্যারামিটার দরকার সেক্ষেত্রে। তাহলে হ্যাজার্ড যেটা, দুটো টার্ম, একটা হচ্ছে হ্যাজার্ড ফ্রেঞ্চ ওয়ার্ড এবং আরবিক ওয়ার্ড যেটা অ্যাজহা অ্যাজহার, এই দুটো টার্ম থেকে আসছে, যার মানে হচ্ছে চান্স অর লাক। তাহলে এর মানে হচ্ছে লাক। তাহলে হ্যাজার্ড শব্দটাই আমরা বলি বাই চান্স ঘটে গেছে। যেকোনো জিনিসই যখন বলি যে একটা অ্যাক্সিডেন্ট, বাই চান্স অ্যাক্সিডেন্টটা ঘটে গেছে। তাহলে এই হ্যাজার্ডটাও কিন্তু একই রকম চান্স। এবারে তাহলে হ্যাজার্ড কাকে বলছি? তাহলে এখানে যেটা আমাদের টার্ম, যেটা আমাদের সংজ্ঞাতে যদি আসি, হ্যাজার্ড ইজ এ ডেঞ্জারাস সিচুয়েশন or an occurrence with capacity to bring damage to lives, properties and environment. তাহলে তিনটে জিনিস, জীবন মানে মানব জীবন, তার সাথে সাথে পশু পাখি ইত্যাদি, প্রপার্টিস মানে সম্পত্তি, অ্যান্ড মাস্ট বি দ্য এনভায়রনমেন্ট পরিবেশের, এই তিনটে জিনিসের ক্ষতি সাধন করছে যখন, তখন সেটাকে আমরা বলছি হ্যাজার্ড। তাহলে এক্সাম্পল হিসাবে আমরা দেখতে পারি আর্থকোয়েক, ভলকানিজম, সাইক্লোন, ফ্লাড, ল্যান্ডস্লাইড অ্যান্ড আদার বিভিন্ন ধরনের ইভেন্ট। তাহলে এগুলো আমরা বেশিরভাগই যেগুলো বলছি এগুলো ফিজিক্যাল। কিন্তু এখনো দেখা যাচ্ছে যে করোনা থেকে আরম্ভ করে বিভিন্ন বায়োলজিক্যাল ইভেন্ট গুলো, সেটাও কিন্তু অবশ্যই ওয়ান টাইপস অফ হ্যাজার্ড। এবারে ডেফিনেশন অফ হ্যাজার্ড যেটা হচ্ছে বাটন বলছে, বাটন 1978 1978 খ্রিস্টাব্দে যেটা বলছে, দোজ এলিমেন্ট অফ দ্য ফিজিক্যাল এনভায়রনমেন্ট harmful to man and caused by the force of extension to him, তাকেই বলা হচ্ছে হ্যাজার্ড। এটা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য বাটন। নেক্সট যে বিষয়বস্তুটা আসছে, দ্য ডেফিনেশন অ্যাকর্ডিং টু দ্য স্ট্যান্ডার্ড অস্ট্রেলিয়া, এ সোর্স অফ পোটেনশিয়াল হার্ম অর এ সিচুয়েশন উইথ পোটেনশিয়াল টু কজ লস। তাহলে যে ক্ষেত্রে ক্ষতির সম্ভাবনা রয়েছে, কজ লস, ক্ষতির কারণ যেগুলো, সেটাকেই বলা হচ্ছে হ্যাজার্ড। এবং মোস্ট যেটা ইম্পর্টেন্ট, এশিয়ান ডিজাস্টার প্রিপেয়ারনেস সেন্টার এডিপিসি, তার মতে যেটা কি, যে এ ন্যাচারাল ইভেন্ট দ্যাট হ্যাজ দ্য পোটেনশিয়াল টু কজ হার্ম অর লস, একটা প্রাকৃতিক ইভেন্ট যেটার পোটেনশিয়াল রয়েছে কজ হার্ম অর লস, ক্ষতির সম্ভাবনা। কিন্তু এই জিনিসটাও আস্তে আস্তে কিন্তু চেঞ্জ হচ্ছে, কারণ শুধুমাত্র যে প্রাকৃতিক বিষয়বস্তুই হ্যাজার্ড হবে সেটা কিন্তু নয়। কারণ আমরা দেখতে পাচ্ছি যে এখন ডিজাস্টার তৈরি হয়ে গেছে, করোনার পরবর্তী পর্যায়ে একটা বড় ডিজাস্টার তৈরি হয়ে গেছে, কিন্তু সেটা প্রাকৃতিক জিনিস নয়। এবারে দেখা যাক যে তাহলে হ্যাজার্ড, ইট হ্যাজ দ্য পোটেনশিয়াল টু কজ হার্ম, কি কি জিনিসগুলোতে ক্ষতি করতে পারে। এক নম্বর যদি দেখি যে পিপিলের ক্ষেত্রে কি হতে পারে, ডেথ হতে, মারা যেতে পারে, ইনজুরি হতে পারে, ডিজিজ হতে পারে, অ্যান্ড স্ট্রেস মানসিক চাপ, এই বিষয়বস্তুগুলো কিন্তু হতে পারে। দ্যাট ইজ দ্য থ্রেটেন্ড অফ হ্যাজার্ড। থ্রেটেন্ড অফ হ্যাজার্ড একটা যদি দুর্যোগ হয়, দুর্যোগ আমাদের ক্ষেত্রে কি কি সমস্যা বা কি কি আহ, পরিস্থিতি তৈরি করতে পারে। তাহলে মানুষের ক্ষেত্রে যেটা হচ্ছে, পিপলের ক্ষেত্রে ডেথ হচ্ছে, ইনজুরি হচ্ছে, ডিজিজ হচ্ছে এবং স্ট্রেস, চাপ বাড়ছে। হিউম্যান অ্যাক্টিভিটি, মানুষের কিসের উপর প্রভাব, এই যে আমরা বলছি যে করোনার ফলে এডুকেশনাল সিস্টেম পুরো কোলাপস হয়ে গেছে। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইজ দ্য ইকোনমিক সিস্টেম, অর্থনৈতিক পরিস্থিতি একদম ধূলিসাৎ হয়ে দাঁড়িয়েছে এই করোনা পরিস্থিতিতে। প্রপার্টি, এছাড়াও কি হচ্ছে, প্রপার্টি ড্যামেজ হতে পারে, ইকোনমিক লস, যেমন আমাদের এক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এই করোনাতে বায়োলজিক্যালের ফলে প্রপার্টি, সম্পত্তি কিন্তু কোনো কিছু ধ্বংস হয়নি, কিন্তু যখন সুনামি হচ্ছে, ভূমিকম্প হচ্ছে, তার ফলে কিন্তু হিউজ অ্যামাউন্টের প্রপার্টি লস হচ্ছে। তাহলে এই প্রপার্টি লস যেটা, সেটাও কিন্তু ইট ক্যান ভ্যারিস ইন বিটুইন দ্য ডেভেলপড অ্যান্ড ডেভেলপিং কান্ট্রি, উন্নত এবং উন্নয়নশীল দেশের মধ্যে কিন্তু এই জিনিসটা পরিবর্তন হয়। যদি আমরা উন্নত দেশ দেখি, তাহলে উন্নত দেশে কি হবে, দেয়ার আর ম্যাক্সিমাম প্রপার্টি ড্যামেজ, মিনিমাম পিপল ডেথ। বাট ইন কেস অফ ডেভেলপড সোসাইটি, ডেভেলপিং সোসাইটি,
উন্নয়নশীল দেশে যদি দেখা যায়, হিয়ার মেনলি ফাউন্ড দ্য ম্যাক্সিমাম ডেথ, মিনিমাম প্রপার্টি লস। তাহলে দেখা যাচ্ছে যেটা, যে আমাদের বিভিন্ন উন্নত এবং উন্নয়নশীল দেশে যেখানে জনসংখ্যার পরিমাণ বেশি, তৃতীয় বিশ্বের দেশে, সেখানে কিন্তু জনসংখ্যার মৃত্যুর হার বেশি হবে সম্পত্তি ধ্বংসের তুলনায়। এছাড়াও যেটা হচ্ছে এনভায়রনমেন্টাল লস, ফ্লোরা, ফনা, পলিউশনের পরিমাণ বাড়ছে, এই জিনিসগুলো কিন্তু হচ্ছে। এছাড়া তাহলে কি, যে দ্য লেভেল অফ হার্ম গভর্ন বাই, এক্ষেত্রে কি কি জিনিসগুলো, কোন জিনিসগুলোর উপর মনে হয় যে এটা ক্ষতি সাধন বেশি করতে পারে? ১ নম্বর, ম্যাগনিটিউড অফ হ্যাজার্ড। যদি ক্ষয় করার হারটা, মানে ক্ষতির হারটা, ম্যাগনিটিউড, তীব্রতা কতটা হ্যাজার্ডে, যে একটা জায়গায় ভূমিকম্প হলো রিক্টার স্কেলে ১ এ, তাহলে তার নিশ্চয়ই ক্ষয়ক্ষতির পরিমাণ কম হবে। যদি সেটা ৮, ৯, তাহলে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হবে। ফ্রিকোয়েন্সি অফ হ্যাজার্ড রিকারেন্স, ফ্রিকোয়েন্সি, বন্যা ১ বছর হলো যতটা হবে, বারবার প্রত্যেক বছর যদি একই রকম হতে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ক্ষয়ক্ষতির হারটা কিন্তু অনেক বেশি। ইনটেনসিটি অ্যান্ড দ্য ইমপ্যাক্ট পয়েন্ট, যে কোন জায়গায় তার তীব্রতাটা কত, ইনটেনসিটি, সেটাও কিন্তু হ্যাজার্ডের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ। তাহলে এই ৩ টে জিনিস কিন্তু মনে রাখতে হবে যে হ্যাজার্ড কি ক্ষেত্রে কতটা বেশি আমাদের ক্ষতিকারক হবে। এক হচ্ছে ম্যাগনিটিউড, নাম্বার 2 ফ্রিকোয়েন্সি অফ হ্যাজার্ড, নাম্বার 3 ইনটেনসিটি অফ দ্য ইমপ্যাক্ট পয়েন্ট। নেক্সট বিষয়বস্তু যেটা, এইটা খুব গুরুত্বপূর্ণ, যে আমি হ্যাজার্ডের পরেই কেন আমি ডিজাস্টার না যেয়ে ভালনারেবিলিটিতে এলাম। আগে জানতে হবে ভালনারেবিলিটি কি। এই জিনিসটা সম্পর্কে অনেকটাই আমাদের ক্লিয়ার কনসেপ্ট থাকে না, কিন্তু ভালনারেবিলিটি জানাটা খুব গুরুত্বপূর্ণ হ্যাজার্ড ডিজাস্টারের ক্ষেত্রে। তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভালনারেবিলিটি মে বি ডিফাইন্ড দ্য এক্সটেন্ট টু হুইচ কমিউনিটি, স্ট্রাকচার, সার্ভিস। তাহলে এক্ষেত্রে যে ৩টা জিনিস হচ্ছে, কমিউনিটি, স্ট্রাকচার, সার্ভিস অর the geographical area is likely damaged or disrupted the impact of particular hazard on account of their nature, construction, proximity, hazardous terrains, disaster prone area। তাহলে এই যে এতগুলো টার্ম, এক্ষেত্রে কি জিনিসগুলো বলছি সেটা জানার দরকার। যে ভালনারেবিলিটি যেটা বলছে, যে আমাকে প্রোটেক্ট করার ক্ষমতা, আমাদের প্রোটেক্ট করার ক্ষমতা, ওই জিনিসটা সম্পর্কে আমি কতটা প্রিপেয়ার্ড, কতটা প্রোটেক্ট করার ক্ষমতা রয়েছে। আমাদের কনস্ট্রাকশন, একটা একটা জায়গায় ভূমিকম্প হচ্ছে, সেখানে কনস্ট্রাকশন কিরকম, সে জায়গায় ঢাল কিরকম, কি জায়গাতে রয়েছে, কোন জায়গায় লোকেশনটা কিরকম রয়েছে, তার উপরই নির্ভর করবে সেখানে আমার ডিজাস্টারটা কি হারে হবে। আমি আগেই সেই ছবিটাতে দেখিয়েছিলাম যে ডিজাস্টার কোন জায়গাটাতে ডিজাস্টার হচ্ছে। এই যে ভালনারেবিলিটি, এটা পড়ছে, তা সত্ত্বেও আমি এখানে দেখছি, পিছন দিকে ঘুরে রয়েছি। তার মানে কি, আমি তার প্রতি প্রিপেয়ার্ড নয়। তাহলে তখনই কি হয়ে গেল, ডিজাস্টার হয়ে গেল। ওইটা চেপে দিয়ে চলে গেল আমি উল্টো দিকে দেখার জন্য। বাট ইফ উই আর প্রিপেয়ার্ড, আমি যদি এখানে প্রিপেয়ার্ড থাকতাম, প্রিভেনশন থাকতো আমার কাছে, তাহলে আমি কিন্তু চলে গেলে নিশ্চয়ই ওই ডিজাস্টারটা হতো না। তাহলে এই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে, যে ভালনারেবিলিটি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা ওই জায়গায় স্ট্রাকচার কিরকম, সার্ভিস ফেসিলিটি কিরকম, গভর্নমেন্ট কিভাবে অ্যাক্সেসিবিলিটি দিচ্ছে, সবের উপরে কিন্তু নির্ভর করছে। তাহলে অ্যাসপেক্ট অফ ভালনারেবিলিটি, যে ক্ষেত্রগুলো, কোন কোন জিনিসের উপর, কতগুলো ক্ষেত্র রয়েছে। এক হচ্ছে সোশ্যাল, ইকোনমিক, এনভায়রনমেন্টাল অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইজ ফিজিক্যাল। তাহলে এই বিষয়বস্তুগুলো একটা ভালনারেবিলিটির অ্যাসপেক্টস। নেক্সট, এখানে যদি আমি কতগুলো ছবি দিয়েছি, তাহলে এখানে ৩টা রয়েছে, একটা গ্লাস দেখতে পাচ্ছি কাঁচের, আর একটা কাপ এবং কাঁচের বোতল, ৩টা জিনিস দেখতে পাচ্ছি। এখানে আমি জিজ্ঞাসা করছি হুইচ ইজ দ্য মোস্ট ভালনারেবল, কোনটা সবচেয়ে ভালনারেবল? কি মনে হয় বলতো, কোনটা ভালনারেবল হতে পারে? সবচেয়ে ক্ষতির সম্মুখীন, ডিজাস্টারের সম্মুখীন কোনটা রয়েছে? কাপটা? না, কাপ নয়, কাপ তো সেন্টারে রয়েছে। তাহলে নিশ্চয়ই আমরা দেখেই বুঝতে পারছি, যদি একটু নড়ে যায়, এই কাঁচের গ্লাসটা কিন্তু এখান থেকে কিন্তু শেষ হয়ে যাবে, পড়ে যাবে এবং ভেঙে যাবে। তাহলে লোকেশন, এই একই টেবিলে সবাই কিন্তু একই কন্ডিশনে রয়েছে, বাট দ্য লোকেশন ইজ দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্টর। যে আমার এই যে জায়গার মধ্যে প্রত্যেকটা জিনিসই হাতে পড়ে রয়েছে, কিন্তু কোন জায়গায় রয়েছে। যদি এই জায়গায় কোনো জিনিস দিই, তাহলে তার পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। যদি মিডিলে থাকে, তাহলে তার পড়ার সম্ভাবনাটা কম। তাহলে আমি কোন জায়গাতে করব, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং।
এক্ষেত্রে দেখছি যে আমি একটা জায়গাতে চেন দিয়ে কোনো জিনিসকে বাঁধার চেষ্টা করেছি, তার মধ্যে একটা চেনকে দেখো সরু দিয়ে দেওয়া হয়েছে, তাহলে কি নিশ্চয়ই সেটাকে আটকে রাখার ক্ষমতা থাকবে না। তাহলে এই দোষটা কি, যে আমি কিভাবে প্রিপেয়ার নিয়েছি, আমি কতটা নেগলেক্ট করেছি বিষয়টাকে, তার উপরে কিন্তু ভালনারেবিলিটিটা নির্ভর করে, ডিজাস্টারটা হয়। বাড়ি তৈরি করেছি একটা খাড়া ঢালে, তাহলে এক্ষেত্রে আমার ডিজাস্টারের সম্ভাবনা বেশি, যে কোনো সময় নেমে আসতে পারে। তাহলে কোন জায়গায় কিভাবে করছি, দিস লোকেশন, মানে আমাদের অ্যাওয়ারনেস, আমি কিভাবে প্রিভেন্ট করতে পারছি, সেটাই ভালনারেবিলিটির কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়বস্তু। তাহলে দেখা যাক যে এখানে আমি আরেকটা জিনিসে আসছি। ধরো এইটা একটা জায়গায় ভূমিরূপ রয়েছে, এখানে একটা নদী রয়েছে, এখানে আবার স্থলভাগ। একই জিনিস আমি এখান থেকে আঁকছি, এখানে নদী, স্থলভাগ। তাহলে এই যে দুটো জায়গা, এখানে বিভিন্ন জায়গায় মানুষ কিন্তু চাইলেই ঘর বাড়ি, এখানেও ঘর বাড়ি করছে, এই জায়গাতেও ঘর বাড়ি করছে, এখানটাতে কিছুটা ঝুলে ঘর বাড়ি করছে, এই জায়গাতে ঘর বাড়ি করছে, এইখানে করছে। তাহলে এই যে জায়গাগুলোতে যদি দেখি, তাহলে হুইচ আর দ্য মোস্ট ডেঞ্জারাস সিচুয়েশন, তাহলে কোন জায়গাগুলো সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে, কোন জায়গাগুলোতে একদম বাড়ি করা ওদের উচিত হয়নি, যেটা, তাহলে এইটা কি দায়টা কার? নিশ্চয়ই আমাদের দায়। আমি এটা ঠিক করেছি, আমি তৈরি করেছি বলে। তাহলে এ হচ্ছে হ্যাজার্ডাস কন্ডিশনে, তাহলে এই জায়গায় বাড়িটা করা আমার কখনোই উচিত হয়নি। এই ভালনারেবিলিটি কন্ডিশনে করলেই আমার কিন্তু ক্ষতির পরিমাণটা কিন্তু বেশি হবে, কারণ এটা স্টিপ স্লোপ, খাড়া ঢাল। এই বাড়িটা কিন্তু ঠিক আছে, এই যে বাড়ি একদম আমি নদীর উপর হেলে করছি, কখনোই উচিত নয়। এই বাড়িটা কখনোই উচিত নয়। তাহলে আমার লোকেশন, যে জায়গাগুলোতে করলে আমার ক্ষতির সম্ভাবনা কম, সেই লোকেশনে যদি করি, তাহলে আমার কিন্তু সেক্ষেত্রে আমার ক্ষয়ক্ষতির পরিমাণটা বেশি হবে এবং ডিজাস্টারটাও কিন্তু আসবে না। তাহলে এই জিনিসটা দেখা গেল, আমি এইখানটাতে বাড়ি অবশ্যই করতে পারি, এই জায়গাটাতে করতে পারি, বা একদম যেখানটাতে জেন্টেল স্লোপ রয়েছে এখানে। তাহলে এই যে জায়গাগুলোতে, এই জায়গাগুলোতে যদি আমি বাড়ি করি, তাহলে কখনোই সেটা ভালো হবে না, সেটা কিন্তু ক্ষতি। তাহলে দ্যাট ইজ দ্য ভালনারেবিলিটি। তাহলে আমি অ্যাওয়ার কতটা বিষয় সম্পর্কে, আমি কতটা প্রিভেন্ট করতে পারছি, দ্যাট ইজ কল্ড দ্য ভালনারেবিলিটি। এবারে যে জিনিসটা, ডিক্রিজ এন্ড ইনক্রিজ ভালনারেবিলিটি। ডিক্রিজ, আমি ভালনারেবিলিটি কমানোর ক্ষেত্রে কি কি জিনিসগুলো, যদি আমাদের ইমার্জেন্সি রেসপন্স সিস্টেমটা ভালো হয়, তাহলে সেক্ষেত্রে আমি ভালনারেবিলিটি কমিয়ে নিয়ে আসতে পারবো। যদি পপুলেশনের গ্রোথটা কন্ট্রোলে থাকে, কমিউনিটির ইনিশিয়েটিভ, বিভিন্ন ধরনের ইনিশিয়েটিভ প্ল্যান গুলো থাকে কমিউনিটির গুলো, গভর্নমেন্টের ডিজাস্টারের প্রোটেক্ট করার জন্য তাদের ভালো মতো সিস্টেম থাকে, ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স এন্ড প্রপার্টি ইন্স্যুরেন্স, এটা কিন্তু উন্নত দেশের একটা গুরুত্বপূর্ণ, সমস্ত কিছুর ইন্স্যুরেন্স থাকে। তাহলে ইন্স্যুরেন্স যদি থাকে, সেক্ষেত্রে আমাদের কিন্তু ক্ষয়ক্ষতির হারটাও কিন্তু কম হবে। নেক্সট, হার্ড ইঞ্জিনিয়ারিং। যদি ইঞ্জিনিয়ারিং এর যে কোনো জিনিসে কোনো একটা ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং প্ল্যানটা যদি ভালো হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের ডিজাস্টারের পরিমাণটা কম হবে। আরবানাইজেশন এবং আরবান স্প্রল, যে একটা জায়গায় পপুলেশনের প্রেসারটা যত কম হবে, তত কিন্তু ডিজাস্টারটা কম হবে। ইনক্রিজ, কোনটা ইনক্রিজ, ভালনারেবিলিটি ইনক্রিজ, এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন, পরিবেশের অবক্ষয় যদি হয়, সায়েন্টিফিক আন্ডারস্ট্যান্ডিং যদি পোর হয়, ইকোনমিক ওয়েলথ, এজিং পপুলেশন যদি বেশি হয়, যে আমাদের কোনো একটা জায়গাতে বয়স্ক মানুষ এবং শিশুর সংখ্যা যদি বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ডিজাস্টারটা মোস্ট এফেক্টিভ হয়ে যাবে। এজিং ইনফ্রাস্ট্রাকচার, আমাদের বয়স্কদের জন্য ইনফ্রাস্ট্রাকচার কিভাবে প্রস্তুতি রয়েছে, ওয়াটার, পাওয়ার, কমিউনিকেশন, এই জিনিসগুলো কিরকম রয়েছে, লস অফ কমিউনিটি মেমোরিজ অফ ডিজাস্টার। তাহলে এই যে বিষয়গুলো আমাদের ক্ষেত্রে কিন্তু একটা জায়গায় ভালনারেবিলিটি বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, কারণ ভালনারেবিলিটির ক্ষেত্রে সবসময় খেয়াল রাখতে হবে যে ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ ওয়েল অ্যাজ দ্য পপুলেশন, ডিপেন্ডেন্ট পপুলেশন, এজিং, দ্যাট মিনস দ্য অ্যাবভ 60 অ্যান্ড বিলো 10 to 14, যে এই যে ছোট বাচ্চা থেকে বয়স্ক মানুষের পরিমাণ যত বেশি হবে, ভালনারেবিলিটির পরিমাণটা বেশি, মানে ডিজাস্টারের রেটটাও কিন্তু বাড়বে। তাহলে এক্সাম্পল হিসাবে দেখা যায় যেটা, যে কি কি জিনিসগুলো ভালনারেবিলিটিকে ইনফ্লুয়েন্স করছে। পোর্ট ডিজাইন, আমি আগেই বলেছি, কনস্ট্রাকশন বিল্ডিং, পোর্ট ডিজাইন অফ কনস্ট্রাকশন বিল্ডিং, আমরা বিল্ডিং এর কনস্ট্রাকশনের যে ডিজাইনটা যদি পোর হয়, যে কোনো বিল্ডিং বা কোনো ব্রিজ থেকে আরম্ভ করে যে কোনো জিনিস,
ইনঅ্যাডিকুয়েট প্রোটেকশন, আমাদের কোনো অ্যাসেটকে প্রোটেকশনের পরিমাণটা, তার ইনফ্রাস্ট্রাকচারটা কম। ল্যাক অফ পাবলিক অ্যাওয়ারনেস, মানুষের মধ্যে সচেতনতার অভাব। অফিসিয়াল রিকগনাইজেশন নেই, প্রিপেয়ারনেস। নেচার অফ গভর্নমেন্টাল ডিসিশন, গভর্নমেন্টের ডিসিশন পোর। তাহলে এই জিনিসগুলো যদি থাকে, তাহলে কিন্তু আমাদের কোনোভাবেই ডিজাস্টারকে কিন্তু আটকানো সম্ভব নয়। এক্ষেত্রে একটা জিনিস আলোচনা করছি, সেটা হচ্ছে যে ডিজাস্টার কোয়ার্ডেন্ট। ডিজাস্টার কোয়ার্ডেন্ট সেই জিনিসটা কি দেখে নিতে হবে, যে ডিজাস্টার কোয়ার্ডেন্ট কি। এক্ষেত্রে দেখা যাচ্ছে দুটো জিনিস, ফিজিক্যাল এক্সপোজিওর অফ হ্যাজার্ড আর হিউম্যান ভালনারেবিলিটি, এই দুটো জিনিসের মধ্যে কোরিলেশন করা আছে, হিউম্যান ভালনারেবিলিটি আর ফিজিক্যাল এক্সপোজিওর। ঠিক আছে, এক্সপোজিওর মানে কি, যে আমি প্রকৃতি কতটা উন্মুক্ত হয়ে রয়েছে এবং সেখানে ভালনারেবিলিটি চান্সটা কতটা। তাহলে এক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, যদি হিউম্যান ভালনারেবিলিটির পরিমাণ এখান থেকে যত বাড়ছে এদিকে এবং ফিজিক্যাল এক্সপোজিওর বাড়ছে, তাহলে যত ভালনারেবিলিটি কম হবে এবং ফিজিক্যাল এক্সপোজিওর প্রকৃতি উন্মুক্ত যত কম হবে, সেক্ষেত্রে তাহলে রিস্কের পরিমাণও কম এবং হাই সিকিউরিটিটা বেশি। তাহলে কোনো জায়গায় সিকিউরিটি যদি বেশি হয়, রিস্ক যদি কম হয়, তাহলে সেখানে মানুষ সবচেয়ে ভালো কন্ডিশনে থাকবে। নেক্সট, এখানে দেখা যাচ্ছে কি, হাই রিস্ক হাই কেন, যে এখানে এই যে প্রকৃতি বেশি উন্মুক্ত কিন্তু সিকিউরিটিটা বেশি রয়েছে, ভালনারেবিলিটির পরিমাণটা কম বলে। এখানে দেখা যাচ্ছে কি, হাই রিস্ক লো সিকিউরিটি, তাহলে মোস্ট ডেঞ্জারাস এরিয়া, হাই রিস্ক বাট লো সিকিউরিটি, তাহলে এটা মোস্ট ডেঞ্জারাস, এখানে ডিজাস্টারের পরিমাণটা সবচেয়ে বেশি হবে। আর এটা যেটা হচ্ছে লো রিস্ক লো সিকিউরিটি, সিকিউরিটিও কম, রিস্কও কম। তাহলে এই যে জিনিসটা কিন্তু এসেনশিয়াল ভালনারেবিলিটি কোয়াড্রেন্ট বলা হচ্ছে। তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে, সবচেয়ে ভালো জায়গা কোনটা, এটা হচ্ছে সবচেয়ে ভালো জায়গা। আর সবচেয়ে ব্যাড কন্ডিশনে, বাজে কন্ডিশনে রয়েছে কোয়াড্রেন্ট, এই কোয়াড্রেন্টটা। তাহলে এটাকে বলা হচ্ছে ভালনারেবিলিটি কোয়াড্রেন্ট। তাহলে যেটা দেখা যাচ্ছে, যেখানে লো রিস্কের পরিমাণ কম কিন্তু সিকিউরিটি বেশি, সেখানে মানুষরা সবচেয়ে বেটার কন্ডিশনে থাকবে। যেখানে রিস্ক হাই, সিকিউরিটি লো, সেখানে মানুষ সবচেয়ে খারাপ কন্ডিশনে থাকবে। তাহলে দেখা যাচ্ছে যেটা, যে হ্যাজার্ড ভালনারেবিলিটি, তাহলে এক কথায় কি, ইজ দ্য ক্যাপাসিটি অফ পারসন অর গ্রুপ টু অ্যান্টিসিপেট, কোপ উইথ দ্য রেজিস্ট অ্যান্ড রিকভার ফ্রম দ্য ইম্প্যাক্ট অফ ন্যাচারাল হ্যাজার্ড। আমি প্রাকৃতিক দুর্যোগ বা মানবিক দুর্যোগ থেকে আমি কিভাবে রেজিস্ট করতে পারছি, নিজেকে কি করে প্রতিরোধ করতে পারছি, কিভাবে সেখান থেকে রিকভার করতে পারছি, দ্যাট ইজ কল্ড দ্য ভালনারেবিলিটি। নেক্সট, এবারে আসছি আমরা ডিজাস্টারে। তাহলে যে দেখতে পাচ্ছি যে হ্যাজার্ডটা যদি আমরা রেজিস্ট করতে না পারি, আমি ভালনারেবিলিটি ভাবে প্রোটেক্ট না করতে পারি, তাহলে সেক্ষেত্রে আমাদের ডিজাস্টার নেমে আসছে। তাহলে ডিজাস্টার ইজ সিরিয়াস ডিসরাপশন অফ দ্য ফাংশনিং অফ দ্য কমিউনিটি অর সোসাইটি causing widespread human, material, economic or environmental losses। তাহলে একটা জায়গাতে কি হচ্ছে, যখন এক্সেসিভ পরিমাণে মানব সম্পদ, বস্তু, অর্থনৈতিক অবস্থা, পরিবেশের অবক্ষয় হচ্ছে এবং এফেক্টেড কমিউনিটি অর দ্য সোসাইটি, সেক্ষেত্রে আমাদের সমাজ এবং কমিউনিটি আমাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেটাকেই বলা হচ্ছে হ্যাজার্ড, ডিজাস্টার। ডিজাস্টারের ক্ষেত্রে হুও একটা বলেছে তার মতো করে, যে ক্ষেত্রে আমাদের ইকোলজিক্যাল ডিসরাপশন হচ্ছে, হিউম্যান লাইফ লস হচ্ছে, হেলথ ডিজাস্টার হচ্ছে, সেক্ষেত্রেই বলা হচ্ছে যে আমাদের, তাকে বলা হচ্ছে ডিজাস্টার। তো এক্ষেত্রে কতগুলো, যেটা সেন্টার রিসার্চ অফ এপিডেমিওলজি ডিজাস্টার, সিআরইডি, তারা কতগুলো প্যারামিটারের কথা বলেছে, যে কখন আমরা একটা হ্যাজার্ডকে ডিজাস্টার বলবো। যদি এইটা খুব খেয়াল রাখা যাবে, যে এটা নরমাল সংখ্যা, 10 জনের বেশি মানুষ মারা যায়, 100 জন বা তার অধিক মানুষ এফেক্টেড হয়, স্টেট ইমার্জেন্সি কন্ডিশন ঘোষণা করে এবং ইন্টারন্যাশনাল অ্যাসিস্ট্যান্সের জন্য আবেদন করা হয়। তাহলে এই যে আমাদের দুর্ঘটনা ঘটলো কিছুদিন আগে, শুনে থাকবে যে ভাইজ্যাকে স্টাইরিন গ্যাস, যেটা হচ্ছে গোপালপত্তনমে স্টাইরিন গ্যাসের ফলে দুর্ঘটনা ঘটছে, এলজি পলিমার থেকে। তাহলে সেখানে 10 জনের বেশি মারা গেছে, তাহলে দ্যাট ইজ ডিজাস্টার। 100-র বেশি মানুষ এফেক্টেড, স্টেট থেকে সেখান থেকে ইমার্জেন্সি ফান্ড যাচ্ছে মানুষদের যাতে ঠিক করা যায়, ইন্টারন্যাশনাল অ্যাসিস্ট্যান্ট আসছে। তাহলে এগুলো কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। কোন জায়গায় ডিজাস্টার হ্যাজার্ড কখন ডিজাস্টার হবে। যদি আমাদের মানুষ মারা যায়, যে একটা জায়গায় অ্যাক্সিডেন্ট হলো, একজন মানুষ মারা গেল, দ্যাট ইজ নট এ ডিজাস্টার, দ্যাট ইজ অনলি হ্যাজার্ড। একজন মানুষ মারা গেছে, কিন্তু একটা বাস দুর্ঘটনা যেখানে 10 জন, 5 জন, 15 জন মারা যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে দ্যাট ইজ দ্য ডিজাস্টার।
এবারে দেখা যাক যে ডিজাস্টারের তিনটে বিষয়বস্তু যেটা হচ্ছে এক্সপোজিওর অফ হ্যাজার্ড, দ্য কন্ডিশন অফ ভালনারেবিলিটি প্রেজেন্ট, আর ইনসাফিসিয়েন্ট ক্যাপাসিটি। আমাদের যদি ক্যাপাসিটি খারাপ হয়, ভালনারেবিলিটি প্রোটেক্ট করার ক্ষমতা নেই, হ্যাজার্ডের ক্ষেত্রে আমি এক্সপোজ, আমি সেক্ষেত্রে আমি নিজেকে উন্মুক্ত করে রাখছি, দ্যাট ইজ কল্ড দ্য ডিজাস্টার। তখনই আমাদের ডিজাস্টারটা হবে। এটা বলছে ডিপার্টমেন্ট অফ ইডি ডিআরআর। এক্ষেত্রে যেটা হচ্ছে যে ডিজাস্টারের তাহলে সূত্রে যেটা আছে ডিজাস্টার রিস্ক যেটা বলছে হ্যাজার্ড ইনটু এক্সপোজিওর ইনটু ভালনারেবিলিটি, যে আমি কতটা এক্সপোজ করে রাখছি নিজেকে, ভালনারেবিলিটি কিরকম, তার সাথে হ্যাজার্ড, এই তিনটে জিনিসের সমন্বয়ই হচ্ছে ডিজাস্টার। তাহলে এক্ষেত্রে দেখতে পাচ্ছি এটা হ্যাজার্ড, যে আমি একটা হাঙর যাচ্ছে সেটা আমার ক্ষতি করতে পারে। রিস্ক কখন, সেই হাঙরের উপরে আমি সাঁতার কেটে যাচ্ছি, তাহলে দ্যাট ইজ দ্য রিস্ক, তাহলে সেক্ষেত্রে আমার মৃত্যুর সম্ভাবনা বেশি। এক্ষেত্রে যেটা বলছি যে যতগুলো হ্যাজার্ড ইভেন্ট রয়েছে, এই হ্যাজার্ড ইভেন্ট গুলোর সাথে যখনই ভালনারেবিলিটি যোগ হয়ে যাচ্ছে তাকে বলা হচ্ছে ডিজাস্টার। এই ভেন ডায়াগ্রামে দেখা যাচ্ছে দ্যাট ইজ দ্য ইয়েলো পোল is indicate the hazard event and red indicate the disaster, and when disaster vulnerability and hazard are mixed up with each other that is called the disaster। তাহলে এখানটাতে হচ্ছে এই জায়গায় ডিজাস্টারের চান্সটা বেশি। তাহলে আমি যদি দেখা যায় যে কোন কোন বিষয়গুলো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে, যে আমাদের হ্যাজার্ডের যেরকম রয়েছে হাই উইন্ডস, ফ্লাড, ড্রট, ল্যান্ডস্লাইড, সুনামি, ভলকানিক ইরাপশন, আর্থকুয়েক এবং বায়ো হ্যাজার্ড, এগুলো হচ্ছে হ্যাজার্ডাস ইভেন্ট। এবারে ভালনারেবিলিটি কখন, ভালনারেবিলিটি বলতে ফিজিক্যাল এনভায়রনমেন্ট, ডেঞ্জারাস লোকেশন, আনপ্রোটেক্টেড বিল্ডিং, বিল্ডিং এর উইক লোকাল ইকোনমি, ল্যাক অফ ডিজাস্টার প্রিপেয়ারনেস, মানুষের সচেতনতার অভাব, হাঙ্গারের পরিমাণ বেশি, তাহলে এই জিনিসগুলোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এছাড়াও যেটা বলছে যে লোকাল ট্রেনিং স্কিল লেবারের পরিমাণ খুব খারাপ, লোকাল ট্রেনিং নয়, র্যাপিড পপুলেশন, জনসংখ্যার চাপ বৃদ্ধি পাচ্ছে, আরবানাইজেশনের হার বেশি, পাওয়ার রিসোর্স, ইনফ্রাস্ট্রাকচারের পরিমাণ কম, পলিটিক্যাল সমস্যা বেশি। তাহলে এই যে বিষয়গুলো যখন ডিজাস্টার, দ্যাট ইজ দ্য ডিজাস্টার ভালনারেবিলিটি, তাহলে এগুলোর সাথে যখন হ্যাজার্ড যুক্ত হয়ে যাচ্ছে তখনই সেই জায়গাতে শুরু হয়ে যাচ্ছে কিন্তু ডিজাস্টার। তাহলে এখানে যেটা গুরুত্বপূর্ণ, দ্য মোর ভালনারেবল দ্য পপুলেশন দ্য হায়ার রিস্ক ডিজাস্টার, যত ভালনারেবল পপুলেশনের পরিমাণ বেশি থাকবে তত ডিজাস্টারের পরিমাণটা কিন্তু বাড়তে থাকবে। এবারে এখানে আরেকটা ভেন ডায়াগ্রামে দেখা যাচ্ছে যে কখন আমরা ডিজাস্টার বলবো, কখন নো ডিজাস্টার। তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি বলেছিলাম যে এটা ধরো একটা হ্যাজার্ডাস রিজিয়ন, আর তার সাথে ধরো এটা হচ্ছে ভালনারেবল পপুলেশন। তাহলে এই অঞ্চলটাতেই কিন্তু ডিজাস্টার হচ্ছে। আর যদি কোনোটা কারোর সাথে কোয়েনসাইড না করে, এটা হ্যাজার্ডাস এর রিজিয়ন, এটা ভালনারেবল পপুলেশন, তাদের মধ্যে একটা গ্যাপ রয়েছে, দ্যাট ইজ কল্ড দ্য নো ডিজাস্টার। তাহলে এটা কি, যে কোনো একটা আমি দেখলাম যে একটা ভলকানিক ইরাপশন হচ্ছে কিন্তু সেখানে কোনো পপুলেশন নেই, একটা জায়গায় ভলকানিক ইরাপশন হচ্ছে বাট দেয়ার আর নো পপুলেশন, দ্যাট মিন দেয়ার আর নো ডিজাস্টার। তাহলে আমাদের একটা জায়গায় ভলকানিক ইরাপশন হচ্ছে কিন্তু কোনো জনসংখ্যাই নেই, সেখানে আমাদের কোনো ডিজাস্টার নেই। আবার দেখা যাচ্ছে যে ডিজাস্টার তাহলে কখন হচ্ছে, যে বললাম যে হ্যাজার্ডাস ইভেন্ট তার সাথে ভালনারেবল পপুলেশন যখন মিক্স আপ হচ্ছে তখন হয়ে যাচ্ছে কিন্তু ডিজাস্টার। তাহলে an earthquake on a city or town or a tsunami on a populated coastal region, একটা কোস্টাল রিজিয়নে যেখানে জনসংখ্যার পরিমাণ চাপটা বেশি সেখানে যদি হচ্ছে দ্যাট ইজ কল্ড দ্য ডিজাস্টার। তাহলে নো ডিজাস্টার মানে যেখানে আমাদের চান্সটা কম, ক্ষয়ক্ষতির সম্ভাবনা কম, সেখানে নো ডিজাস্টার, যেখানে চান্সটা বেশি দ্যাট ইজ কল্ড দ্য ডিজাস্টার। এখানে যেটা দেখা যাচ্ছে ডিজাস্টার সাইকেল, কতগুলো জিনিস, যে একটা হচ্ছে প্রি ডিজাস্টার, ডিজাস্টারের আগের পর্যায়ে, তারপরে আবার ডিজাস্টার ঘটলো, নেক্সট হচ্ছে ইমার্জেন্সি ডাকা হচ্ছে, রিহ্যাবিলিটেশন, রিকনস্ট্রাকশন। তাহলে এইটা হচ্ছে একটা ডিজাস্টারের ন্যাচারাল সাইকেল। তাহলে প্রি ডিজাস্টার ফেজে কি হচ্ছে, সেক্ষেত্রে ওয়ার্নিং দিতে হচ্ছে, আর্লি ওয়ার্নিং, মানুষকে ট্রেনিং দিয়ে রেডি রাখতে হচ্ছে, রিস্ক ম্যাপিং, ইঞ্জিনিয়ারিং, মিটিগেশন। তাহলে এই জিনিসগুলো যদি আমি আগেই তৈরি রাখি তবে কিন্তু আমার অনেকটাই প্রোটেক্ট করা সম্ভব। তারপরে ডিজাস্টার ঘটলো, ডিজাস্টারের পরে ইমার্জেন্সি ফেজে যেটা দেখা যাচ্ছে সার্চ অ্যান্ড রেস্কিউ, ইমার্জেন্সি ফ্লাড ওয়াটার সাপ্লাই ডেটা, টেম্পোরারি শেল্টার, ব্রিজ।
কনস্ট্রাকশন, এগুলোর দ্বারা আমরা সেখানে শর্ট টার্ম রেসপন্স দিচ্ছি। তারপরে হচ্ছে মিডল টার্ম রেসপন্স, এটা প্রথমেই। মিডল টার্ম রেসপন্সে যেটা হচ্ছে ট্র্যাডিশনাল হাউসিং, প্রভিশনাল সোশ্যাল সার্ভিসেস, রোড ক্লিয়ারিং, ইনকাম জেনারেশন করছি, ওয়াটার সিস্টেম অ্যান্ড রিহ্যাবিলিটেশন। তাহলে এই জিনিসগুলো হচ্ছে মিডিয়াম টার্ম। এবং লাস্ট রিকনস্ট্রাকশন, মানুষের সব সময়ের জন্য আমি যাতে প্রোটেক্ট করতে পারি তার জন্য হচ্ছে রোড কনস্ট্রাকশন করতে হবে, সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচার দেখতে হবে এবং রিজাম্পশন অফ প্রোডাকশন। তাহলে এই জিনিসগুলো কিন্তু রিকনস্ট্রাকশন একদম পুনরায় তৈরি করতে হবে। তাহলে এই জিনিসগুলো হলে কিন্তু আমরা ডিজাস্টারটাকে প্রোটেক্ট করতে পারবো। দ্যাট ইজ দ্য কল দ্য ডিজাস্টার সাইকেল। এবারে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, হ্যাজার্ড এবং ডিজাস্টারের পার্থক্য। তাহলে হ্যাজার্ড ইজ দ্য সিচুয়েশন হোয়ার দ্য থ্রেট, যেখানে আমাদের থ্রেট থাকছে, মানুষের শুধু ক্ষতির সম্ভাবনা থাকছে, তাকে হ্যাজার্ড। কিন্তু যখন ক্ষতিটা হয়ে যাচ্ছে তখন আমরা তাকে বলছি ডিজাস্টার। নেক্সট এটা বলছে যে লেস পপুলেশন, হ্যাজার্ড কোন জায়গায়, যেখানে জনসংখ্যার পরিমাণটা কম থাকছে তখন তাকে বলা হচ্ছে হ্যাজার্ড। আর যদি জনসংখ্যার পরিমাণ বেশি থাকছে, ওভার পপুলেশন এরিয়া যদি হয়, তখন দ্যাট ইজ কল্ড দ্য ডিজাস্টার। হ্যাজার্ড ঘটছে মানুষের নেগলিজেন্সের অভাবে, আমি তাতে গুরুত্ব দিচ্ছি না, তখন কিন্তু হ্যাজার্ড ঘটছে। আর ডিজাস্টার কখন ঘটবে, যখন সরকার কোনো অ্যাওয়ার নিচ্ছে না, পুরো সিস্টেমটা কোলাপস করে গেছে, দ্যাট ইজ কল্ড দ্য ডিজাস্টার। হ্যাজার্ড যেটা হচ্ছে ন্যাচারাল ম্যানমেড, যে কোনো জিনিসই হতে পারে যেটা আমরা প্রিভেন্ট করতে পারি। কিন্তু ডিজাস্টারটা একটা হিউজ ক্ষতি, হিউজ লেভেলের ডিস্ট্রাকশন, যেটা আমি প্রপার্টি থেকে হিউম্যান লাইফস, যেটা কিন্তু খুব কম ভাবেই আমি খুব ক্ষতিটা খুব বেশি হারেই হয়, যেটাকে আমার প্রোটেক্ট করাটা খুব চাপের দাঁড়ায়, খুব সমস্যায় দাঁড়ায়। এটা যেটা হচ্ছে এটা একটা ডরমেন্ট স্টেট, সুপ্ত অবস্থায় থাকছে হ্যাজার্ড। ডিজাস্টার হচ্ছে যখন ভলকান ইরাপশন ঘটছে, যে একটা ভলকান যেটা সুপ্ত অবস্থায় রয়েছে সেটা আমার ক্ষয়ক্ষতি করছে না, দ্যাট ইজ হ্যাজার্ড। যখন সেটা ইরাপশন ঘটাচ্ছে, দ্যাট ইজ কল্ড দ্য ডিজাস্টার। তাহলে এই হচ্ছে পার্থক্য, এটা কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে এই ক্ষেত্রে যে জিনিসগুলো আমাদের দেখতে হবে, এবারে আমরা লাস্ট চলে আসছি যে ক্ষেত্রে আমাদের বিষয়বস্তু যেগুলো, যে আমাদের হ্যাজার্ড সাইকেল কাকে বলছে, হ্যাজার্ড কাকে বলে, ডিজাস্টার কাকে বলে, কি কি ফ্যাক্টর গুলো এক্ষেত্রে ইম্পর্টেন্ট, পার্থক্য কি, এই জিনিসগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। এখানে আমি অনেক ধরনের হ্যাজার্ড বা ডিজাস্টার, যেটা এখন আমাদের সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে, করোনা ভাইরাস, এটা একটা এখন ডিজাস্টারের রূপ নিয়েছে, কারণ লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে। তো এলজি পলিমার গ্যাস, এখানে আমি আরো একটা জিনিস দেখিয়েছি। তো এই হচ্ছে হ্যাজার্ড ভার্সেস ডিজাস্টার। তো আজকে যেটা আমি বলছি, যে পরবর্তী প্রেজেন্টেশনে আমি চাইছি যে তোমরা কি চাইছো সেটা কমেন্ট বক্সে জানাও, যে কোন টপিকটা হলে ভালো হয়। যে জিনিসটা বেশি জন মিলে বলবে, যে টপিকটার উপর বেশি জন মিলে গুরুত্ব দেওয়ার কথা বলবে, আমি সেটাই পরের বারে আলোচনার চেষ্টা করব। আশা করি তোমরা বলো কমেন্ট বক্সে যে কোন জিনিসটা ইম্পর্টেন্ট, কোন জায়গাগুলো তোমাদের দরকার, কোন জায়গাটাতে আলোচনা করলে ভালো হয় তোমাদের ক্ষেত্রে বর্তমান পরিস্থিতিতে, সেই জিনিসগুলো বলো। কারণ সিলেবাস ধরে তো পুরোটাই এরকম সম্ভব নয়, ইম্পর্টেন্ট প্যারামিটার গুলো বললে সুবিধা হবে, সেটা তোমরা কমেন্ট বক্সে জানাও, সেক্ষেত্রে সুবিধা হবে আমার। সবাইকে ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থাকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, যেটা আমার অনুপ্রেরণা জাগাবে পরবর্তী পর্যায়ে। ধন্যবাদ জিওগ্রাফি অফ গ্যালাক্সির সাথে।